হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি কিংবা ব্যাংক নিফটিতে আজকে কিন্তু তেমন কোনো হালচাল ছিল না। নিফটি কেবলমাত্র 22,545, 3 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 48,744, অর্থাৎ 144 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই এফআইআই ডাটা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ওই একইভাবে আজকে তুলনামূলকভাবে এফআইআই আরও একটু বেশি সেল করলেও করতে পারে, এখনো কিন্তু সেই ডাটা আসেনি। কিন্তু আজকে কিন্তু মার্কেটে কিন্তু মানে এখনো পর্যন্ত মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আজকে কিন্তু বড় সড়ো সেলিং হয়েছে। মানে পুরো ব্লাড বাথ একদম মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকে, মানে প্রচন্ড পরিমাণে কিন্তু আজকে সবার পোর্টফোলিওকে কিন্তু রেডেই রেখেছে। যদি আপনারা দেখেন ফ্রেন্ডস, দেখুন কিছু জিনিস আছে যেগুলো আপনারা রেগুলারলি অবজার্ভ করার চেষ্টা করবেন, যেহেতু আপনি মার্কেটে আছেন। ধরুন নিফটি 50 মাত্র 0.01% নিচে, 3 পয়েন্ট বলেছি, কিন্তু নিফটি নেক্সট 50 প্রায় 0.92%, মানে 1%-এর কাছাকাছি নিচে। ঠিক আছে, নিফটি 100 ধরুন 0.17, নিফটি 200 0.33%, নিফটি 500 0.51%। এবারে দেখুন নিফটি মিড ক্যাপ 50 0.84% নিচে, নিফটি মিড ক্যাপ 100 1.14% নিচে, নিফটি স্মল ক্যাপ 100 1.64% নিচে, নিফটি মিড ক্যাপ 150 1.26% নিচে, নিফটি স্মল ক্যাপ 50 1.43% নিচে, নিফটি স্মল ক্যাপ 250 1.67% নিচে। দেখবেন যদি ধরুন আপনার পোর্টফোলিও 1.6% 1.7% এইভাবে যদি ফল করে থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার পোর্টফোলিওতে মিড ক্যাপ বা স্মল ক্যাপ সেক্টরের শেয়ার বেশি আছে। আমরা নিফটি নিয়ে একদম লাস্টে আরো কিছু চর্চা করব। তার মাঝে জিম রজার, যিনি হচ্ছেন খুব বড় একজন অথর এবং কমোডিটি মার্কেটের গুরু, তিনি বলছেন যে অপরচুনিটি ফর কন্ট্রারিয়ান ইনভেস্টর, যারা মার্কেটে বেট নিতে চাও তাদের জন্য একটা বড় সুযোগ। যে কারেন্ট চ্যালেঞ্জেস ইন দ্য ইন্ডিয়ান মার্কেট, রজার বিলিভস দ্যাট long-term investor can benefit by investing when the market is depressed. মার্কেট যখন ডিপ্রেস কন্ডিশনে আছে, এই অবস্থায় ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করলে সবচেয়ে ভালো রিটার্ন পাবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ইনভেস্টার, ইউ হ্যাভ টু গো এগেনস্ট দ্য ক্রাউড। ক্রাউডের বিপক্ষে গিয়ে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইন মাই ভিউ, ইট ইজ টাইম টু পুট মানি ইনটু ইন্ডিয়া দ্য নেক্সট টাইম it is depressed. Rogers advice. He highlighted that going against market sentiment during downturns has historically proven to be a lucrative strategy for patient investor. অর্থাৎ ডাউন টার্নে ইনভেস্ট করে ফাইনালি কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায় বা লোকেরা পেয়েছে। আরো এক মানে বিশিষ্ট অ্যানালিস্ট এবং মার্কেট এর খুব বড় বোদ্ধা সুনীল সুব্রামনিয়াম বলছে যে একটু বিক্রি করছে, ঠিক আছে, ডিআইআই কিনছে, ঠিক আছে, সাম মোর পেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে আছে। ডোমেস্টিক বাইং ইজ গোয়িং টু স্টেপ আপ। ডোমেস্টিক মানি মানে আরো বাইং শুরু করবে, কারণ তিনি বলছেন এখনো পর্যন্ত এফআইআই এর কাছে যে ক্যাশ রিজার্ভ আছে সেটা প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে। সেটা প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু ক্যাশ রিজার্ভ পড়ে আছে, সেটা যেটা বলছেন সুনীল সুব্রামনিয়াম। ঠিক আছে, সুতরাং আগামী দিনে ডিআইআই এর অ্যাগ্রেসিভ বাইং শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, গতকাল আমরা আপনাদেরকে বলেছিলাম বিড়লা গ্রুপ থ্রু আল্ট্রাটেক সিমেন্ট কিসে ইনভেস্ট করার চেষ্টা করছে, ওয়্যার অ্যান্ড কেবল ডিভিশনে। এবং যেহেতু বিড়লা গ্রুপ এই সেক্টরে ঢুকছে, আজকে কিন্তু পলিক্যাপ, হাভেলস, আর কাবেল লিমিটেড, কেইআই সব কিন্তু 15 থেকে 20% পর্যন্ত নিচে নেমে গেছিল, কারণ নতুন কম্পিটিটর আসছে,
সুতরাং নতুন কম্পিটিটর যথেষ্ট স্ট্রং, সে মার্কেট শেয়ার খেয়ে নিতে পারে। ঠিক আছে, তাই আজকে সমস্ত শেয়ার আপনি যদি গিয়ে দেখেন, ধরুন পলিক্যাপ, যদি দেখেন পলিক্যাপ আজকে কত পার্সেন্ট পড়েছে, পলিক্যাপ 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 ইন্ডিয়া দেখেছেন গ্যাপ ডাউন। প্রথমত কালকে ক্লোজিং দিয়েছিল কততে, ধরুন কালকের ক্লোজিং ছিল 5765, আজকে প্রায় 19% পড়েছে। আপনি যদি দেখেন হাভেলস, মার্কেট এইরকম, ঠিক আছে, মার্কেটে ওই জন্য প্রচন্ড পরিমাণে, ধরুন কালকের যে ক্লোজিং ছিল হাভেলসে, সেই জায়গা থেকে যদি দেখেন কালকের ক্লোজিং ছিল 1500 ধরুন 48, আজকের ক্লোজিং 1451, 6%, কিন্তু নিচে গেছিল আজকে অনেক, আরো 3-4% নিচে গেছিল। যাই হোক, নতুন কম্পিটিটর আসছে, তাই আগে ভাগে তারা কিন্তু নিজেদের পজিশনকে হালকা করে রাখছে। এবারে ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্পের খবর। প্রথম কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 4টে ইন্ডিয়ান কোম্পানি যারা ইরানিয়ান অয়েল প্রোডাকশনের সঙ্গে লিঙ্ক, তাদেরকে ব্যান করেছে। ইউনাইটেড স্টেটস হ্যাজ স্যাংশনড 4 ইন্ডিয়ান বেসড কোম্পানিজ ওভার দেয়ার alleged involvement in trade and transportation of Iranian crude oil and petroleum products. According to the information from the OFAC and the US Department of State, the 4 Indian companies are Navi Mumbai-based Flux Maritime LLP, National Capital Region-based BSM Marine LLP, Austin Ship Management Private Limited, and Tanjavur-based Cosmos Lines Industries. নাম্বার 1, তাহলে 4টা কোম্পানিকে ব্যান করলো। দ্বিতীয়ত, ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের উপরে বলছে tariff on European Union products would be 25% in general. Signal that tariffs on Canada and Mexico will take effect in early April. মার্চ বাদ দিয়ে এপ্রিল থেকেই কানাডা এবং মেক্সিকোর উপর লাগবে, এবং বাকি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে 25% কিন্তু তারিফ চার্জ করবে ট্রাম্প প্রশাসন। এই সমস্ত হাল্লাগুল্লা দেখে এরা তো রিপাবলিকান, কারা, ট্রাম্পরা। ডেমোক্র্যাট স্ট্র্যাটেজিস্ট জেমস কারভাইল predicts Trump's administration will collapse within 30 days due to declining approval rating. ওখানে কি হয়, প্রায়শই মিডিয়া অ্যাপ্রুভাল চলতে থাকে, তাতে নাকি ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কমছে বলে তারা, একটা তো পলিটিক্যাল খবর, তো বলছে যে ট্রাম্প প্রশাসন 30 দিনের বেশি টিকবে না এরকম চলতে থাকলে। চায়না, গতকাল চায়না কিন্তু বড় অ্যাকশন প্ল্যান নিয়েছে 2025-এর জন্য, টু স্টেবিলাইজ ফরেন ইনভেস্টমেন্ট। এবারে আপনারা বুঝতে পারছেন একটা জিনিস হচ্ছে কি, চায়নার প্রবলেমটা কি ছিল। প্রথম কথা হচ্ছে চায়নাতে ট্রান্সপারেন্সি ছিল না, অর্থাৎ ধরুন আজকে করোনা হয়েছিল, করোনাকে কেন্দ্র করে যে ইনভেস্টিগেশন, সে কিন্তু অত বেশি ভেতরে ঢুকতে দেয়নি। এটা গেল অন্য টাইপের মানে এই একটা এক্সাম্পল। কিন্তু ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে যখন কোনো কোম্পানিতে বা ফরেন মানি যখন সেখানে যাবে, তাদের জন্য অত্যন্ত বেশি ট্রান্সপারেন্সি দরকার। চায়না বলছে ফরেন ইনভেস্টরদের to increase the number of foreign companies recognized as authorized economic operation with extremely low inspection rate of AEOs, মানে কি তারা আরো বেশি ওপেন হতে চাইছে, ওপেন হয়ে সবাইকে অ্যাক্সেস দিতে চাইছে চায়নাতে, যাতে করে ফরেনাররা সেখানে বেশি এসে ইনভেস্টমেন্ট করে। দ্বিতীয়ত, তারা বলছে আমরা প্রচুর পরিমাণে তোমাদের লোন দেবো, তোমরা আসো, তোমরা চায়নাতে ব্যবসা করো। মোটামুটি এই প্ল্যান যেভাবে তারা তৈরি করছে, মানে কিছু টাকা অন্যান্য মার্কেট থেকে চায়নার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ কি, চায়না দীর্ঘদিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম করছে,
চায়না দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করছে এবং চায়নার মার্কেট কম্পারেটিভলি চিপ, সুতরাং কিছু মানি টুয়ার্ডস চায়না গেলেও যেতে পারে। ফ্রেন্ডস, এবারে যেটা আমরা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেট ইজ রিয়েলি নার্ভাস। কেন? ফ্রেন্ডস দেখুন, কিছু শেয়ার আপনারা পি, একটা কনসেপ্ট আছে, পিটা কি? ভ্যালুয়েশন। এবারে পি ভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট হয়। কিভাবে অ্যাডজাস্ট হয়? ধরুন আজকে একটা কোম্পানি 10 পিতে কাজ করছে, যেমন ধরুন রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো, যেমন ইরকন, আইআরএফসি 7-8 পিতে ট্রেড করছিল দীর্ঘদিন ধরে তারা 7 এবং 8 পিতে ট্রেড করছিল। আমি উদাহরণটা উইথ চার্ট যদি দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পি মানে হয়, পি অ্যাডজাস্টমেন্ট হয়, পিটাকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায়, আবার পিটাকে কিভাবে নিচেও আনা যায়। এবারে দেখুন, আমি ম্যাক্সিমামে নিয়ে গেলাম সি, পি দেখুন। এবারে যদি দেখেন 21-22-এ এই সমস্ত শেয়ারের পি কত ছিল? এই যে 7-8, 7-8, 7-8 এর পি কে কোথায় নিয়ে চলে গেছে? 44। এবং এবারে ধরুন পিটা বাড়ালো, তার পেছনে আর্নিং বাড়তে হবে, কিন্তু এখানে আর্নিং না বেড়ে, এটা হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার, তাহলে আর্নিং কি এখানে বেড়েছে? আর্নিং বাড়েনি, আর্নিং বাড়েনি, এখনো পর্যন্ত ইপিএস বাড়েনি। কিন্তু স্টোরি ছিল কি না, রেলওয়ে সেক্টরে ক্যাপেক্স হচ্ছে। যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে একই শেয়ার, একই আর্নিং, পি কে কিন্তু এক্সপান্স করা হলো কোথায়? 42-এ। এবারে সেখান থেকে নামানো হয়েছে কোথায় না 25-26-এ, এবং এই সমস্ত জায়গাতে হয়তো সে স্টেবল হবে। এবং একই লজিক যদি দেখাই আরো একটা শেয়ারে দেখাই, ধরুন ইরকন ইন্টারন্যাশনাল, ইরকনে দেখুন একইভাবে তাদের যে পি চার্ট, ম্যাক্সিমাম পি, সেই কোথায় পি ছিল? ধরুন 9-10-এর পি ছিল। আপনি কি দেখতে পাচ্ছেন খুব বেশি ইনকাম বেড়েছে? আজকে এই টাইমে যে ইপিএস ছিল, আর্নিং ছিল, আজকেও তার চেয়ে কম ইপিএস আছে। কিন্তু পিটা এই সমস্ত জায়গায় যে পিতে ছিল 7-8-এর পি, সেখান থেকে কিন্তু কোথায় চলে গেছে? 18-র পিতেই চলে গেছে। মিনস দিস ইজ কল্ড পি এক্সপানশন। এবারে আমি যেটা দেখাবো যে পিটা কি করে স্কুইজ হচ্ছে খুব ভালো কোম্পানিতে, যারা দীর্ঘদিন ধরে হাই প্রিমিয়াম ভ্যালুয়েশন পাচ্ছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের ভ্যালুয়েশন মার্কেট হাই দিচ্ছিল, সেই সমস্ত ভ্যালুয়েশনকে কিন্তু আজকে কমানোর চেষ্টা করছে। এবং গোটা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা ভ্যালুয়েশনকে লোয়ারের দিকে আনার জন্য একটা প্রবণতা চলছে, যেহেতু আমরা অলরেডি সারা বিশ্বে পরিচিত যে আমাদের শেয়ার বাজার যেহেতু এমার্জিং মার্কেট, এমার্জিং ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, তাই আমরা একটু হাই ভ্যালুয়েশন পাবো। কারণ কি, আমাদের জিডিপিটা গ্রোথটা সবচেয়ে বেশি হবে। কিন্তু ট্রাম্প যেভাবে ডিসরুপটিভ পলিসি আনছে, তাই বহু কোম্পানি কিন্তু তাদের যে হাই ভ্যালুয়েশনের যে জায়গাটা, সেটা কিন্তু কম হচ্ছে। যেমন আমি বলি আপনাকে, ধরুন ভিবিএল, বরুণ ব্রেভারেজ, দেখুন বরুণ ব্রেভারেজ কিভাবে প্রিমিয়াম পেত, ধরুন ম্যাক্সিমাম। কারণ কি, এখন বরুণ ব্রেভারেজের যেভাবে কারেকশন চলছে, দেখুন গত যদি আপনি দেখেন 3-4 বছর ধরে বরুণ ব্রেভারেজ 80, 85, 95, 90, 100 এই জায়গায় যেত। কিন্তু দেখেন বরুণ ব্রেভারেজের রেজাল্ট ভালো হচ্ছে, কিন্তু সে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে এবং হবেও, এটা তার কিন্তু প্রতি বছর এই টাইমটাতে একটু রেজাল্ট খারাপ হয়, মানে শীতকালের দিনটা, তারপরে আবার তারা বেড়ে যায়। কিন্তু পি কিন্তু তারা আস্তে আস্তে করে কিন্তু অ্যাডজাস্ট করে নিচের দিকে আনছে। যেমন ধরুন আরো শেয়ার আছে, যেমন ধরুন সিডিএসএল, প্রত্যেকেই কিন্তু এই পি মানে স্কুইজ করছে। সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ। এই ধরনের সুযোগ মার্কেট কিন্তু খুব বেশি দিন দেবে না। দেখুন গত কয়েক বছর ধরে যে ভ্যালুয়েশন 60, 65
62 এই সমস্ত যে ভ্যালুয়েশন পেত, দেখুন একটা টাইমে চলে গেল 76, কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, রেজাল্ট তো ভালো হচ্ছে। ঠিক আছে, আমি আইআরএফসি ইরকনের ক্ষেত্রে কি বললাম, যে আর্নিং কিছুই হচ্ছে না, কিন্তু পিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বিকজ অফ দ্য স্টোরি। বাট এরা বেশি পিই পেত, এরকম অনেক স্টোরি আছে। কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে শেয়ারগুলো কিন্তু অত্যন্ত লোভনীয় লেভেলে চলে আসছে, যেগুলোকে কেনাকাটা করা যেতে পারে। 44-এর পিইতে চলে এসছে, হতে পারে এখান থেকে আরো 5-7% নিচে চলে আসতে পারে। সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু পিই অ্যাডজাস্টমেন্ট চলছে, এবং ওভারঅল মানে মার্কেটে কিন্তু বড় বড় শেয়ারেও কিন্তু পিই অ্যাডজাস্টমেন্ট খুব প্রবলভাবে দেখা দিচ্ছে। সুতরাং this is the opportunity for long term investor to make a golden portfolio for your future. Friends, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।